স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। একের পর এক বাঁধ ভেঙে যাচ্ছে, হাওরের পানিতে তলিয়েছে ধান, মরেছে মাছ এবং অন্যান্য প্রাণী। এমন দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন উপযুক্ত ব্যবস্থা। এসব নিয়ে আজকে আলোচনা হাওরের হাহাকার। কথা বলতে স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজ আহমেদ, বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান আছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনি নিশ্চয়ই জানেন যে আপনারা হাওর অঞ্চলকে দুর্যোগপূর্ণ এলাকা বা দুর্গত এলাকা ঘোষণার দাবি, জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি জানিয়েছেন, কিন্তু মন্ত্রী বলছেন যে হাওরের পরিস্থিতি এমন খারাপ হয়নি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উনি বলছেন যে তাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। আপনি এটি কি বলবেন? আরেকটি বিষয় একটু আপনি জানতে চাইছিলাম যে বাঁধ ভেঙে হাওরের মানুষের যে দুর্গতি, তার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতিকে কেউ কেউ দায়ী করলো। একে মূল কারণ মানতে একেবারে নারাজ পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি অন্য আরো অনেকগুলি বিষয়ে কথা বলেছেন, যে পাশাপাশি যেটি বলছেন, আমি তাকে কোট করছি, এই মুহূর্তে পানি সম্পদ মন্ত্রণালয় যেটি করতে পারে টু লার্ন দ্য লেসন ফ্রম হোয়াট ইজ হ্যাপেনিং, এর বাইরে কিছু করার নেই। দুই মন্ত্রীর কথার প্রেক্ষিতে একটু আপনার। ধন্যবাদ। একটু আগেও এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হয়েছে আরেকটি চ্যানেলে, কাজে কিছু কিছু কথা এবং তথ্য আরো কিছু খোলাসা হয়েছে, এবং আমি খুবই খুশি যে আজকে আমাদের সঙ্গে রিয়াজ আহমদ সাহেব আছেন এবং আতাউর রহমানও আছেন। ওদের কাছ থেকে আরো কিছু তথ্য আমরা হয়তো পাবো। যে প্রশ্ন দুটো আমাকে করা হলো, সেই প্রশ্নের প্রেক্ষিতে এই কথা আমি বলতে পারি যে 29শে মার্চ থেকে সেখানে এই ধরনের দুর্যোগের সৃষ্টি হয়েছে। আমরা 12ই এপ্রিল কিন্তু আমাদের সাংবাদিক সম্মেলনটা করেছিলাম এবং সেখানে আমরা দাবি করেছিলাম যে এটাকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করা। তো এখন দুর্গত এলাকা এবং জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। দুর্গত এলাকার কিছু নিয়ম কানুন আছে, হয়তো কিছু বিধিবিধান মেনে সেটা করতে হয়, কিন্তু জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করার মধ্যে কোনো তফাৎ কি বলে বিশেষ কোনো বাধা ছিল কিনা সেটা আমরা বুঝতে পারি না। এবং মায়া, যিনি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, তিনি আমার অত্যন্ত কাছেরও মানুষ, স্নেহের মানুষ। আমরা একসঙ্গে সেক্টর 2-এ মুক্তিযুদ্ধ করেছি। মায়ার কাছ থেকে এই ধরনের উত্তরটা কেন এলো আমি এখন পর্যন্ত কিন্তু বুঝে উঠতে পারি নাই। কারণ মায়াকে আমি যতখানি চিনি, তার এখানে বরং ঝাঁপিয়ে পড়ে যাওয়া উচিত ছিল, আরো অনেক বেশি করে প্রস্তুতি নিয়ে এই দুর্যোগটা মোকাবেলা করার যদি আমি তার মধ্যে তৎপরতা দেখতাম তাহলে অনেক বেশি খুশি হতাম। সেটা তিনি কেন করতে পারলেন না, এখন মন্ত্রীর জায়গা থেকে হয়তো বিষয়টা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে তারা দেখেন, আমরা যারা ভুক্তভোগী বা যারা উদ্বিগ্ন হই, যারা শঙ্কিত হই, তারা হয়তো অন্য জায়গা থেকে বিষয়টা দেখি। তবে আমি একটা কথা এখানে বলতে চাই আমার পক্ষ থেকে, বিভিন্ন তথ্যের ভিত্তিতে, যে যদি সময় মতো যথোচিত পদক্ষেপ নেওয়া হতো, হ্যাঁ অনেকটাই কিন্তু আমরা অপ্রস্তুতভাবে ধরা খেয়েছি এই দুর্যোগের কাছে, সেটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যে কথাটা আমি বারবারই বলার চেষ্টা করছিলাম যে আমরা কতখানি প্রস্তুত ছিলাম আর কতখানি অপ্রস্তুত অবস্থায় ধরেছি, সেটার হিসাবও আমরা করতে পেরেছি কিনা এবং করতে না পারার কারণটা কি। এবং আমরা যেটা বলছিলাম যে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করলে আমাদের যেটা ধারণা, সেটা হলে আজকে রিয়াজ আহমদ সাহেবের কাছ থেকে আমরা যে সমস্ত তৎপরতার কথা শুনেছি একটু আগে, আমার মনে হচ্ছে যে সেটা অনেক আগেই পদক্ষেপগুলি নেওয়া যেত এবং সেখানে একটা তাগিদ আসতো যে এইভাবে আমাদের এই বিষয়গুলির মোকাবেলা করতে হবে। কাজে এটা না করাতে আমরা মনে করি যে অনেক বেশি লোকের দুর্গতি অনেক বেশি বাড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা, যে প্রশ্নটা ছিল পানি উন্নয়ন বোর্ডের কথাটা, সেটা তো আমরা যখনই যার সঙ্গে কথা বলেছি, সরেজমিনেও যখন আমরা আমাদের মানুষজন গেছেন, আমাদের প্রতিনিধিরা গেছেন, তখন কথা বলেছেন, সবার কাছেই কিন্তু এই ধরনের যে তথ্য সেগুলি পাওয়া গেছে, সেটা হলো যে হয় পানি উন্নয়ন বোর্ড কিংবা ঠিকাদার যারা আছেন তাদের মধ্যে যে সমন্বয়ের একটা অভাব আছে। যখনই কখন নালিশগুলি এসেছে, পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারকে দোষ দিচ্ছেন, ঠিকাদার পানি উন্নয়ন বোর্ডকে দোষ দিচ্ছেন, জনগণ সেখান থেকে বিচ্ছিন্ন থাকছে, তাদের ব্যাপার তারা কোনোভাবে সম্পৃক্ত হচ্ছে না। একটা সমন্বয়হীনতার সংস্কৃতি সেখানে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং আজকে একটি পত্রিকায় কিন্তু খোলাখুলিভাবে একজন ঠিকাদার নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে বলেছেন যে তাদের নানাভাবে দুর্নীতির মধ্যে দিয়ে কিন্তু চলতে হয়। তিনি যেভাবে কথাটা বলেছেন যে ইচ্ছা না থাকলেও দুর্নীতির মধ্যে ঢুকে যেতে হয়, এবং বলতে বলতে এইটাও বলেছেন যে মন্ত্রী মহোদয় পর্যন্ত আমাদের দুর্নীতির অভিযোগ সেটা তিনি নিয়ে এসেছেন। তার মানে এখানে কতটা অস্বচ্ছতা বিরাজ করে, কত বড় একটা ধোঁয়াশার মধ্যে তারা বাস করছে। এই সুনামগঞ্জের এই এলাকাটি আমাদের অর্থ প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নানের জায়গা। জনাব এম এ মান্নান আমাদের টেলিভিশনে আমার সাথে কথা বলতে গিয়ে বলেছেন সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং তিনি যেহেতু ওই এলাকার ভূমিপুত্র, তিনি খুবই
এবং উষ্মা আরেকজন হাবিবুর রহমান যিনি আছেন আরেকজন তিনিও কিন্তু এই ব্যাপারে বলেন নেই যে দুর্নীতি হয়নি, এবং দুদক তো কিছু কিছু অভিযোগের সত্যতা পেয়েছে বলেও আমরা জেনেছি। কাজে সেখানে দুর্নীতি রয়েছে, অস্বচ্ছতা রয়েছে, কাজের সমন্বয়হীনতা রয়েছে, এই সমস্ত কিন্তু এরকম পরিস্থিতি যখন তৈরি করে দেয় তখন ক্ষমার অযোগ্য হয়ে যায়। আমরা কাউকে দোষারোপ করার জন্য বলছি না। একটা কথা ঠিকই যে পানি সম্পদ মন্ত্রী যেটা বলেছেন যে এখান থেকে আমাদের শিখতে হবে, হ্যাঁ শিখতে হবে। শিখতে হলে কিন্তু আমাকে স্বীকৃতির মধ্যে যেতে হবে, আমাকে বুঝতে হবে, চিহ্নিত করার সাহসটা থাকতে হবে। আমি জনাব রিয়াজ আহমেদ এসেছেন আমাদের সঙ্গে, মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। রিয়াজ ভাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে মানে দুর্নীতির কথা যদি আমরা বাদও রাখি, দুর্যোগ আমরা জাতীয় দুর্যোগ ঘোষণা করব কিনা, দুর্গত অঞ্চল ঘোষণা করব কিনা, সেগুলিতে আমাদের আসলে দিক নির্দেশনাগুলি কি, আমাদের দুর্গত এলাকা বা জাতীয় দুর্যোগপূর্ণ জায়গা ঘোষণা করলে আমাদের কোনো ক্ষতি আছে কিনা, করলে কি, না করলে কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এটা মানে যে ঘটনা ঘটলো 29শে মার্চ তারিখে বৃষ্টিপাত শুরু হলো, পানি আসতে আরো সময় লেগেছে, 3-4 তারিখের দিকে পানি এসেছে, 5-6 তারিখের দিকে মানে ফসল নষ্ট হওয়া শুরু হয়েছে। তো এটা তো দুর্যোগ, ফসল বা যখন বন্যা হবে, অকাল বন্যা যদি হয়, বন্যা, ফ্লাশ ফ্লাড বা অকাল বন্যা আমরা যেভাবে বলি, সাইক্লোন, এগুলো তো দুর্যোগ, অবশ্যই দুর্যোগ। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আইনে দুর্যোগের যে সংজ্ঞা দেওয়া আছে তার মধ্যে এটা দুর্যোগ। তবে দুর্গত এলাকা সেটা একটা ভিন্ন একটা টার্ম, দুর্গত এলাকা আইনের ভাষায়, এবং সেটার জন্য কিছু প্রসিডিউর আছে, কিছু প্রি কন্ডিশন আছে। সেই প্রি কন্ডিশনগুলো ফুলফিল হলে একটা প্রসিডিউরের মাধ্যমে দুর্গত এলাকা ঘোষণা করা যায়। তবে দুর্যোগ হিসাবে আমরা এটাকে স্বীকার করি এবং সেইভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। যেমন 5 তারিখ থেকে সেখানে যখন বাঁধ ভাঙা আরম্ভ হলো, ফসলগুলো রক্ষা করা সম্ভব হচ্ছিল না, আমরা ধরে নিলাম যে এই মানুষের খাদ্য সমস্যা সৃষ্টি হবে। সেই জন্য সরকারের তরফ থেকে 6 তারিখেই আমরা এই অঞ্চলগুলোতে, এই 6টা জেলায়, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতে আমরা 3,500 মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করি, প্রায় 2 কোটি টাকা বরাদ্দ প্রদান করি দুস্থ জনগণের মধ্যে বিতরণের জন্য। তারপর বলা হচ্ছে, এখানে একটু যদি বলি, যে বলা হচ্ছে যে আপনারা যে 2 কোটি টাকা দিয়েছেন সেই টাকাটি আসলে যত লোক ক্ষতিগ্রস্ত, 3,30,000 পরিবার হয়তো ক্ষতিগ্রস্ত ধরে নিয়ে আপনারা ঘোষণা দিয়েছেন যে এতে সাহায্য করবেন, কিন্তু অনেকেই বলছেন, বিশ্লেষকরা বলছেন যে 24 লাখ পরিবারই আসলে বলি আমি। তারপর ওটা তো হলো প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার জন্য সাহায্য। তারপরে আমরা ওই জায়গাগুলো ঘুরে এসে ওদের থেকে আমরা ডিমান্ড নিলাম, তাৎক্ষণিক ডিমান্ড নিয়ে আমরা দেখলাম এই অঞ্চলগুলোতে 7 থেকে 8 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা এখন না, এটা ধরেন 15 তারিখের হিসাব। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এর মধ্যে কিছু মানুষ আছে যাদের হয়তো সঙ্গতি আছে, তাদের জন্য ওপেন মার্কেট সেল থেকে তারা 15 টাকা কেজিতে চাল কিনবে, তারপরে ফেয়ার প্রাইসে 10 টাকা মূল্যে চাল কিছু মানুষ কিনবে, আর বাকি আমরা ধরে নিলাম যে 1.5 লক্ষ মানুষ যাদের হয়তো কেনার সঙ্গতি থাকবে না, তাদের জন্য আমরা ইতোমধ্যেই এখানে আমরা 32,000 মেট্রিক টন চাল আগামী 3 মাসের জন্য 1.5 লক্ষ পরিবার, প্রতি পরিবার 30 কেজি প্রতি মাসে করে পাবে, 30 কেজি করে চাল, এটা বরাদ্দ প্রদান করেছি। এবং প্রত্যেক পরিবারকে 500 টাকা প্রতি মাসে দেওয়ার জন্য আরো 50 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এই গত আরো 10 দিনে আরো অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের ম্যাডাম বলছিলেন যে আমাদের মন্ত্রী মহোদয় কি করেছেন, ঝাঁপিয়ে পড়েছেন কিনা, বা মন্ত্রী মহোদয় একদম প্রথম থেকে এই বিষয়টার সাথে আসছেন। উনি দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেছেন, কিশোরগঞ্জ পরিদর্শন করেছেন, সুনামগঞ্জ, সিলেট পরিদর্শন করেছেন, আজকে উনি নেত্রকোনায় আছেন, একদম প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করছেন। একটি বিষয় যদি একটু বলতেন, আমরা আবার আসবো আপনার কাছে যারা রিয়াজ আহমেদ, যে এই যে সুনামগঞ্জের হাওরের যে বন্যা, সেই বন্যাটা তো আপনারা তো মনে করছেন না যে এটা আপনাদের দোষে সেটি হয়েছে কোনো কারণে? কারণ হচ্ছে যে কেমন জানি একটু ত্রাণমন্ত্রীকে একটু ডিফেন্সিভ মনে হচ্ছে, একটু ব্যাকফুটে আছেন উনি মনে হচ্ছে। উনি বলছেন যে এমন কোনো পরিস্থিতি হয়নি যে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। এগুলি মানে এটা কেন? একটা দুর্যোগের কারণে কিছু মানুষ
মানে কিছু মানুষ সমস্যায় পড়েছে, জি। সেই সমস্যায় তাদের পাশে সরকার রয়েছে, রাইট। সেই সমস্যাটার সমাধানের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা করবে। বা পরিস্থিতি এখনো আমাদের আমাদের নিয়ন্ত্রণে আউট রয়েছে অফ না। কন্ট্রোলে এখন আমাদের হয় নাই এখনো। আচ্ছা, কাজে সরকারের সেই সামর্থ্য Okay. আছে, রয়েছে, সদিচ্ছা রয়েছে, কাজে আমরা এটাকে দুর্গত এলাকা ঘোষণা করতে যাবো কেন? আমি তো Okay. সেটা বললাম, সেটা একটা নির্দিষ্ট প্রসিডিওর, কিছু প্রি কন্ডিশন রয়েছে, ওরকম হলে সরকার অবশ্যই করবে। আচ্ছা, আমরা একটু প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমানের কাছে যেতে চাই। যে প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, আমরা একটু আপনার কাছ থেকে একটু টেকনিক্যাল বিষয়গুলো একটু শুনতে চাইবো। যে অনেক ধরনের কথা শুনছি, কিন্তু যে সুনামগঞ্জের 142টি ফসলি হাওরের সবকটি যে তলিয়ে গেছে, এর যে বাঁধ ভাঙা কারণ হিসেবে যেটি বলা হয়েছে, গতবারের দিকে ইঙ্গিত করে পানি সম্পদ মন্ত্রী একটু আবার বলেছেন যে কৃষকরা অনেক সময় কেটে দেন। এবার আপনি কারণগুলি আসলে কি বিশ্লেষণ করছেন, যে কেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি প্রথমেই এই সুনামগঞ্জ এবং ওই অঞ্চলের যে দুর্যোগ এলাকার যে গরিব মানুষরা অসহায় অবস্থায় আছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং তাদের শুভকামনা করে আমি শুরু করতে চাই। আমি একটু জিনিসটাকে, আপনি যেটা বলছেন, টেকনিক্যালি একটু বলতে চাই। হাওড় অঞ্চলটাই আসলে একটু সাধারণ মানুষের জন্য এক লাইনে যে আমি বুঝিয়ে বলি, হাওড় হইলো একটা, সোজা বাংলায় যদি বলেন, যে একটা গামলার মতো একটা জিনিস, যে জিনিসটা স্বাভাবিক যে ভূমির উচ্চতা তার থেকে নিচু একটা অঞ্চল। সেই অঞ্চলটা আছে আমাদের এই সিলেট, সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার এবং আপনার হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া, 7টা জেলায় হাওড় ও জলাভূমি বোর্ডের তথ্য অনুযায়ী প্রায় 414টা হাওড় আছে। তার মধ্যে সুনামগঞ্জকে বলা হয় হাওড় কন্যা, বা বাংলাদেশে হাওড়ের রাজধানীও বলে থাকি আমরা। তার মধ্যে সবচেয়ে, আপনি যেটা বললেন, 142টা হাওড় সুনামগঞ্জে, এবং আয়তনের দিক থেকেও 7টা জেলার মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি হাওড়। এবং আমরা জানি যে বিশ্ব ঐতিহ্য হিসাবে আমাদের যে বাংলাদেশে 2টো স্থান আছে, টাঙ্গুয়ার হাওড় এই তাহিরপুরে, সুনামগঞ্জেই। এখন এই হাওড় জিনিসটা আসলে কি, কেন এখানে পানি আসবে, পানি ছুটে আসে হাওড়ের দিকে, বা হাওড়গুলো কেন 7 মাস পানিতে ডুবে থাকে, সেটার একটা বড় কারণ হলো আমাদের দেশের যে উচ্চতা। মনে করেন যে আমরা ঢাকা শহরে আছি, এইটা সমুদ্র সমতল থেকে কত উঁচু, তো সেইটা মনে করেন 10 থেকে 12-15 মিটার। হাওড় অঞ্চলটা স্বাভাবিকভাবে 1 থেকে 6 মিটারের মধ্যে উচ্চতা সমুদ্র সমতল থেকে। এর আশেপাশে যদি আপনি দেখেন, এদিকে মেঘালয়, এদিকে আসাম, ত্রিপুরা, এই অঞ্চলগুলো ভারতের, বা আমাদের এইদিকে জামালপুর, ময়মনসিংহ যদি দেখি, এই অঞ্চলগুলো উঁচু। তার মানে মাঝে, যেটা আমি প্রথমেই বললাম যে গামলা শেপের একটা অংশ, এই অঞ্চলটা নিচু, এইটাই আসলে হাওড়। এটার সাথে বাওড়, বিলের সাথে একটু সামান্য পার্থক্য আছে। এখন এখানে প্রতি বছরই পানি আসে। হাওড়ে আমরা জানি যে একটাই ফসল হয়, বোরো ধান, যেটা এই জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যেই হয়ে থাকে। এবং এখন এবার যে ঘটনাটা হলো, এবারে একটা বড় একটা কারণ হলো যে যে বৃষ্টিটা এখানে আসলো, সেটা আমরা দেখলাম, আপনি যেটা বললেন মার্চের 29 তারিখ থেকে বর্ষা শুরু হলো। আমরা যে তথ্যগুলো দেখি, আমাদের সুনামগঞ্জের ঠিক ওপারে মেঘালয় রাজ্য, তারও উপরে হলো আসাম। এবারে ওখানেও এই মেঘালয় রাজ্যে হলো চেরাপুঞ্জি, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এবারে রেকর্ডগুলো হলো স্বাভাবিক বৃষ্টির প্রায় দ্বিগুণ বৃষ্টি বাংলাদেশেও হয়েছে। আজকেও একটা দৈনিক প্রথম আলোতে একটা প্রতিবেদন এসছে যে এপ্রিল মাসে স্বাভাবিক থেকে অনেক বেশি বৃষ্টি, যেটা গত মার্চেও হয়েছে। তো এই কারণে যেটা বলা হয়ে থাকে, আমি একজন কৃষকের একটা উক্তি বলতে চাই। উনি বলছেন যে আমার বয়স 72 বছর, চৈত্র মাসে বন্যায় এত পানি আমরা কখনো হাওড়ে দেখিনি। এটা একটা কারণ। আর একটা, আপনি বাঁধের প্রসঙ্গে যেটা আসলেন, এখন হাওড়ের এই অঞ্চলগুলোকে এই বোরো ধান ফলানোর জন্য চারদিকে বেড়িবাঁধ, আমাদের কোস্টাল উপকূলে যেমন সমুদ্র উপকূলে লবণাক্ততা ঠেকানোর জন্য বেড়িবাঁধ আছে, পোল্ডার বলি আমরা। হাওড় অঞ্চলে বেড়িবাঁধ করা হয় এই বন্যার পানি যেন ভিতরে ঢুকতে না পারে। বর্ষার পানিটা সুইচ গেট দিয়ে বের করে দেওয়া হবে, বন্যার পানি ঢুকতে নেই। এখন এই বাঁধগুলো আবার অক্টোবর নভেম্বর মাসের পরে কেটে দিতে হয়, যে এই অঞ্চলে পানি যেগুলো বৃষ্টির পানি আটকে যায় সেটা যেন রিলিজ হয়, এটা নদীতে চলে যায়। এখন আবার এই বাঁধগুলো কিন্তু এগুলোকে ডুবন্ত বাঁধ বলা হয়, সাবমার্জড এমব্যাঙ্কমেন্ট, কারণ বর্ষার সময় এই বাঁধগুলো ডুবে থাকে, যার ফলে বাঁধগুলো প্রতি বছরে মেরামতের প্রয়োজন হয়। এখন যে কথাটা এসছে যে মেরামতের যে টার্গেটটা ছিল ডিসেম্বরের 15 থেকে 31 মার্চের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদাররা মেরামত করবেন, যেটা আমরা জানলাম যে এটা তার মেরামত সম্পূর্ণ হয় নাই। তার আগেই এখানে ধারণা ছিল, হয়তো সাধারণত দেখা গেছে যে এপ্রিলের 25 তারিখের পর থেকে আসলে বন্যাটা আসে, ফ্লাশ ফ্লাডটা। এবার 1 মাস আর্লি চলে আসে।
এইটা একটা কিন্তু বড় টেকনিক্যাল দিক থেকে আমি যেটা বুঝি এটা একটা বড় কারণ। এত পরিমাণ পানি আপনি দেখেছেন যে একটা হাওর, শনির হাওর, এটা ঠেকানোর জন্য মানুষ গত 23-24 দিন ধরে সুনামগঞ্জের মানুষ রাত জেগে 24 ঘন্টা পাহারা দিয়েছে, বাঁধটা মেরামত করার চেষ্টা করেছে, কিন্তু দুঃখজনক হলো গত পরশুদিন সেটাও ভেঙে গেছে। আসলে এত বানের জল আসছে আর পানির এত চাপ, এই বাঁধগুলো আসলে এইভাবে আগে থেকে পুরোপুরি মেরামত না করা না হলে বা শক্ত করে না তৈরি করা হলে এটা সম্ভব। আমরা একটা বিরতি নিব। আমরা শুধু আমরা খুবই চমৎকার আপনি বর্ণনা দিয়েছেন। আমরা যদি এরকম বলি যে প্রকৃতির উপরে আমাদের হাত নেই, 1 মাস আগে সেটি চলে এসেছে, কিন্তু আপনি এর জন্য দুর্নীতি, অবহেলা বা আসলে মানুষের কতটা দায় দেখেন যারা ওখানে কর্তৃপক্ষ ছিল? আচ্ছা, ধন্যবাদ। এটা হলো যে প্রকৃতির কারণটা বললাম, যেটা অন্যান্য বছরের তুলনায় এবার অস্বাভাবিক। এটা আমি শুধু 2-3টা তথ্য দিই। ঢাকা শহরে এবার এপ্রিল মাসে বৃষ্টির পরিমাণ হলো 200 মিলিমিটারের বেশি আজকে পর্যন্ত, যেটা সাধারণত 160 মিলিমিটার হয় এপ্রিল মাসে। আমরাও দেখছি যে ঢাকায় বেশি, যেটা সিলেট, সুনামগঞ্জে এবার যা হয় তার ডাবলেরও বেশি বৃষ্টি হচ্ছে। এখন এটা তো প্রাকৃতিক, আর আরেকটা যেটা মানুষ সৃষ্ট যে কারণটা, সেটা অবশ্যই প্রকৃতিকে মাথায় রেখেই আমাকে কিন্তু সেই প্ল্যানিংটা করতে হবে। আজকে যেটা মাননীয় মন্ত্রী কথা বললেন যে এটা লার্নিং একটা আমাদের জন্য, অবশ্যই লার্নিং। নেক্সট ইয়ারে যেন এই ডিজাস্টারটা না হয় সেই জন্য এখন থেকে আমাকে প্ল্যান করতে হবে এবং এখান থেকে শিক্ষণীয় যে জিনিসটা, যদি এখানে আসলেই কারো গাফিলতি থেকে থাকে যে আসলে মার্চের আগেই এইটাকে, এই বাঁধগুলো 1500 কিলোমিটার বাঁধ মেরামত করা, যেটা যদি না হয়ে থাকে, যেটা খবরের কাগজে আসছে যে 12টা বাঁধের নির্মাণ কাজ শুরুই হয়নি ওই সময়, এই জিনিসগুলো আসলে খতিয়ে দেখা দরকার। এই জিনিসগুলি খতিয়ে নিশ্চয়ই দেখা হবে এবং সেইটা নিশ্চয়ই সরকার এটি দেখছে। আমরা একটা বিরতি নিচ্ছি। আপা, আমরা যখন ফিরবো তখন আপনার কাছে জানতে চাইবো যে, জানতে চাওয়ার চেয়ে বেশি আপনি বলতে পারেন যে আমরা আসলে আবারও ত্রাণমন্ত্রীকে কোট করতে চাই। তিনি যারা আপনারা বলছেন যে দুর্যোগ হয়েছে কিনা, কিরকম হয়েছে, তাদেরকে হাওরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আমরা জানতে চাইবো যে নাগরিক কমিটি যারা আপনারা গতকাল উদ্বিগ্ন নাগরিকদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন, তাদের পক্ষ থেকে কেউ হাওরে গিয়েছেন কিনা, হাওরে যাওয়ার পরিকল্পনা আছে কিনা, আপনারা শুধু সরকারের সমালোচনা করার জন্য সমালোচনা করেন কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। সুলতান আপা, আমাদের প্রশ্ন ছিল যে উদ্বিগ্ন নাগরিকদের মধ্যে থেকে কেউ হাওরে গিয়েছেন কিনা। মন্ত্রী বলেছিলেন যে হাওরে গিয়ে দেখে আসতে, আপনারা যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা, সরকারের সমালোচনা প্রসঙ্গে একটু জানতে চাইছিলাম। আমরা উদ্বিগ্ন নাগরিকদের মধ্যে অনেকেই আছেন যারা হাওর ঘুরেও এসেছেন এবং আমাদের সঙ্গে যারা সাংবাদিক সম্মেলনে বসেছিলেন তাদের অনেকে কিন্তু সুনামগঞ্জের মানুষই, এবং তাদের একটা কি বলে সংগঠনও আছে, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। তাদের সদস্যরা আমাদের সঙ্গে ওখানটায় ছিলেন, যারা অনবরতে আমরা একসঙ্গে কাজ করে থাকি। আর সরকারের বিরোধিতা করার জন্যই যে আমরা এই কথাগুলি বলি, এটা যখন সরকার পক্ষের এত দায়িত্ববান মানুষদের কাছ থেকে এই উক্তিগুলি আসে, তখন আমাদের একটু দুঃখ লাগে এই কারণে যে তারা কি আমাদেরকে এতই বিবেকহীন মনে করেন কিংবা এতই বিবেচনাহীন মনে করেন যে আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে লাগার জন্যই শুধুমাত্র কথাগুলি বলবো। কিন্তু আমার তাদের কাছে নিবেদন থাকবে যে আমরা যে কথাগুলি বলছি তারা সেই কথাগুলির মেরিট দিয়ে কথাগুলি বিচার করে দেখেন যে কোন কথাটা আমরা বাড়িয়ে বলেছি কিংবা কোনো বাড়াবাড়ি করে কথা বলছি কিনা কিংবা অসত্য অবাস্তব কোনো কথা বলছি কিনা। সেটা যদি তারা বলতে পারেন যে দেখেন সুলতানা কামাল, আপনি যে এই কথা বলছেন এটা সত্যি না, তখন অবশ্যই সেখানটায় আসতে পারে যে আপনারা অন্য একটা মানে জায়গা থেকে আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন। সেটা যদি তারা না পারেন তাহলে আমি আশা করব যে তারা এই ধরনের উক্তি আমাদের সম্পর্কে আর করবেন না। আর একটা কথা শুধু আমি বলতে চাই এখানটায়, যেহেতু এই ধরনের বক্তব্য এসেছে, যে তারা দেশটাকে যতটা ভালোবাসেন আমরা কিন্তু তার থেকে কম ভালোবাসি না, আমরা তার থেকে কম ওন করি না বাংলাদেশকে। আপা, এই প্রশ্নটা আমি আসলে মহাপরিচালক মহোদয়কে করতে চাই, কিন্তু তার আগে একটু আপনাকে স্মরণ করে দিতে চাই। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কারকে নিয়ে কথা বলেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন হাওরে বন্যায় এত মাছ মরেছে, ধান নষ্ট হয়েছে, কিন্তু এই পরিমাণ কে মেপেছে, কিসের ভিত্তিতে ক্ষতির পরিমাণ নির্ধারণ হলো? আমাদের প্রশ্নটা হচ্ছে আমাদের কাছে আসলে কি এরকম কোনো তথ্য আছে যে আমরা আসলে বলতে পারি যে এরকম? হ্যাঁ, যে কথাটা বললাম যে আমাদের একটা তথ্য আছে তো, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা থেকে, আমি ব্যক্তির নামও বলতে পারি, কাশ্মীর রেজা, তিনি কিন্তু নিজেই ওখানটায় একটা গবেষণা করে এসে আমাদের সঙ্গে তথ্যগুলি দিয়েছেন, সেটার ভিত্তিতে আমরা কাজ করেছি। তারপর অন্যান্য যারা আছেন বিশেষজ্ঞ তারাও কিন্তু এখানটায়, আমি প্রকৌশলী এনামুল হকের কথা বলতে পারি, আরো যারা যারা আমাদের সঙ্গে আছে, আজকে আতাউর আমাদের সঙ্গে আছেন, তিনিও তো একজন
বিশেষজ্ঞ এইসব ব্যাপারে, হয়তো ওইখানে যে করেন নাই, কিন্তু বিষয়গুলি আর যখন সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এত ক্ষতি হয়নি, অত ক্ষতি হয়নি, তারাই বা কিসের ভিত্তিতে বলছেন? তো সবারই তো একটা মেকানিজম থাকে সেখান থেকে তথ্যগুলি নিয়ে আসার, তাই না? তো সেই তথ্যের ভিত্তিতেই আমরা কথা বলছি। যেমন যে 60% ফসল যে পানিতে তলিয়ে গেছে, এটা তো কেউ না করছেন না। কত হেক্টর জমি পানির তলায় চলে গেছে সেটাও তো আমাদের জানা আছে, সেখানে কত ফসল হতে পারতো সেটারও প্রজেকশন আছে। কাজে সেগুলি না বলতে পারার তো কোনো কারণ নাই। জনাব মোহাম্মদ রিয়াজ আহমেদ, আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে আমরা হাওরে বন্যায় কত মাছ মরেছে বা কত ফসলের ক্ষতি হয়েছে, এটার মোট টাকার অঙ্কে এটা পরিমাণ কত, ফসল হিসেবে সেটা কত, সেটা একটু আপনি আমাদের জানাবেন কিনা? আসলে যে কোনো দুর্যোগ শেষ হলে তারপর এটা একটা মানে ড্যামেজ অ্যান্ড লস অ্যাসেসমেন্ট করা হয়। তো ইনিশিয়ালি আমরা যে তথ্যগুলো পেয়েছি এগুলো মানে একদম সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য নয়। ইনিশিয়ালি বলা যায় যে সুনামগঞ্জের মোট সবগুলো উপজেলাই এই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 80% ফসল এখানে নষ্ট হয়েছে। কিশোরগঞ্জের 7 থেকে 8টা উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে 60% ফসল নষ্ট হয়েছে। নেত্রকোনারও এরকম 5 থেকে 6টা উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জের 4টা উপজেলার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের কাছে গত পরশুদিন পর্যন্ত যে হিসাব ছিল সেটা হচ্ছে এরকম 2 থেকে 2.5 লক্ষ হেক্টর জমির ফসল সেখানে নষ্ট হয়েছে। আর আবার একটু বলবেন, 2 থেকে 2.5 লক্ষ। আচ্ছা, হ্যাঁ, তারপর আবার সেদিন শুনলাম যে শনির হাওরের বাঁধ ভেঙে গেছে, আরো কিছু ফসল নষ্ট হবে। আসলে মানে এই যে দুর্যোগটা শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত হিসাবটা পাওয়া যাবে না। জনাব রিয়াজ আহমেদ, অনেকগুলি গ্রুপ এর মধ্যে কাজ করছেন, আমরা প্রফেসর আতাউর রহমানকেও একটু শুনবো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে যাদের কথা আছে তারা হাওর অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম, তারা বলছে যে মোট ক্ষতির পরিমাণ 10,000 কোটি টাকা ছুঁয়ে যাবে। তাদের হিসাবটা হচ্ছে এরকম, সরকারের কাছ থেকে তারা তথ্যপত্র নিয়েছে, দাবি করছে। তারা বলছে 10 লাখ টন চাল, 2,000 টন মাছ, 11,305 টন গোখাদ্যের বাজার মূল্য ধরে তারা এই হিসাবটা করেছে। এটি কি ঠিক আছে বলে মনে হয়? না, এই কৃষি মন্ত্রণালয় থেকে যে আমরা যে সম্ভাবনার কথা শুনেছি সেটা হচ্ছে যে 4 থেকে 6 লক্ষ টন চাল। ওকে, ওরা 10 লাখ টন বলছে, 4 থেকে 6 লাখ টন চাল। জি। আর মৎস্য যেটা সমস্যা যেটা হয়েছিল যে পানিতে অ্যামোনিয়া, পিএইচ এর পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া, অক্সিজেনের পার্সেন্টেজ কমে যাওয়া, সেটা বৃষ্টিপাত হওয়ার কারণে এবং আবার রোদ ওঠার কারণে এটা এখন আর সেই অবস্থা নাই। আবার ফিশারি মিনিস্ট্রি থেকেও সেই পানিতে যেসব জায়গায় খুব বেশি পচেছে সেই সব জায়গায় চুন এবং অন্যান্য কেমিক্যাল ইউজ করা হয়েছে, ওটা আর এখন আর থাকবে না আর কি। ওকে, ঠিক যত ক্ষতি বলা হচ্ছে অত ক্ষতি মানে এখানে হয় নাই। তা আমার এটা বলার উদ্দেশ্য এই না যে আমি এটাকে ছোট করে দেখছি, বাট প্যানিক যেন ক্রিয়েট না হয় সেটাও আমাদের দিকে খেয়াল রাখতে হবে। প্যানিক যেন ক্রিয়েট না হয়। আমরা বাংলাদেশের মানুষ এই ধরনের দুর্যোগ আমরা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে মোকাবেলা করছি। মোকাবেলা করতে করতে আমাদের মধ্যে একটা অ্যাডাপ্টেশন বা রেজিলিয়েন্স ক্রিয়েট হয়েছে। কিন্তু জনাব রিয়াজ আহমেদ, আপনার কাছে কি মনে হয় যে সঠিক তথ্যের অভাবে আসলে আতঙ্ক সৃষ্টি হয় এবং সঠিক তথ্য আমরা আসলে অনেক সময় অনেকের কাছ থেকে পাই না? যেমন গতকাল আমি নিউজ রুমে কথা বলছিলাম, যারা এই রিপোর্টটি করছেন তাদের কাছ থেকে আমি স্পেসিফিক জানতে চাইছিলাম যে আপনারা আমাকে বলেন যে আসলে এই পরিমাণ ক্ষতি হয়েছে বা এই পরিমাণ, ঠিক তথ্যটি আমি আসলে আমাদের কাছে জানতে চান, আমরা ঠিক তথ্যটা আপনাকে দেব। সেটি আমি একটু প্রফেসর আতাউর রহমান, সেটা হয়তো একুরেট দিতে পারবো না, কিন্তু কাছাকাছি তথ্য, হ্যাঁ কাছাকাছি তথ্য দিতে পারবো। প্রফেসর আতাউর রহমান, এবং একুরেটটা আপনাকে দিতে পারবো আর হয়তো 7 দিন আমরা আর একদম একুরেট পুঙ্খানুপুঙ্খ তথ্য। সেটি তো আমাদের হয়তো ব্যর্থতা, আমরা 2-1 দিনের মধ্যে জোয়ার করতে পারছেন। প্রফেসর আতাউর রহমান আমাদের একটা বিরতি নিচ্ছে, বিরতির পর আপনার কাছে আমরা ফিরে আসছি। এর মধ্যে সরকার যা বলছে সেইটা আমি একটু আপনাকে শুনিয়ে রাখতে চাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছে যে 6 জেলার হাওরের 2 লাখ হেক্টরের জমি, বেশি জমির বড় ধান তলিয়ে গেছে। তারা বলছে যে 8 লাখ টন ধান কম উৎপাদন হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ধানে মোট ক্ষতির কথা তারা 4,391 কোটি 26 লাখ টাকার একটা এস্টিমেট করেছেন। আপনার আসলে কি ক্ষতি হয়েছে সেটা আপনার কাছে একটু শুনবো। পরে সুলতান আপনার কাছে শুনবো যে এই মুহূর্তে ক্ষতিগুলি বাঁচার জন্য আপনি কি সাজেস্ট করেন, যেটি জনাব রিয়াজ আহমেদ আছে তিনি বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
আজকে বাংলাদেশে পেলাম প্রফেসর ডক্টর আতাউর রহমান। ক্ষয়ক্ষতির আপনার কাছে কি হিসাব সেটা একটু। আচ্ছা, আমি প্রথমেই বলি, এই মার্চের শেষের দিক থেকে যখন এই সমস্যাটা শুরু হলো, হাওর ডুবিয়ে যাওয়া শুরু হলো, তলিয়ে যাওয়া শুরু হলো ফসল, তারপরে এপ্রিল মাস জুড়ে আমি প্রতিনিয়ত খবরগুলো ফলো করছিলাম, এই জন্য যে আমরা তো এগুলো নিয়ে গবেষণা করি, সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিই, কেন হচ্ছে, পরের বার জন্য কী করণীয়। তা আমি যেটা দেখেছি আর কি প্রতিবেদনে, বিভিন্ন ধরনের একটা প্রতিবেদন আমি দেখেছি খুব সম্প্রতি, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ে একটা প্রতিবেদন করেছেন, তাদের যুগ্ম সচিব মহোদয় এবং অন্যান্য টিম, বিশেষজ্ঞ টিমরাও গিয়েছিলেন। BFRI বাংলাদেশ ফিশ রিসার্চ ইনস্টিটিউট থেকে টিম এসেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসে তারা যে প্রতিবেদনটা সম্প্রতি আমার চোখে পড়েছে, সেইটাতে ক্ষয়ক্ষতির হিসাবে বলেছে যে মাছের কথা, মাছে যে মরে গেছে সেটা 1276 টন মাছ মরে গেছে, এটা সম্ভবত 17 এপ্রিল বা 18 এপ্রিলে। তারপরে আপনার হাওর সুনামগঞ্জে যে তারা আরেকটা যেটা বলেছেন যে আপনার তলিয়ে গেছে হাওর, প্রায় অনেকগুলো হাওর তলিয়ে গেছে। সর্বশেষ যে খবর হলো, আজকে যদি আপনি পত্রিকায় দেখেন যে সুনামগঞ্জের 142টা হাওরের সবগুলো তলিয়ে গেছে। তা সুনামগঞ্জের এবার টার্গেট এরিয়া হলো বোরো ধানে, আমি যেটা দেখেছি 2,23,000 হেক্টর এরিয়া প্রোডাকশনের জন্য। তো সুনামগঞ্জে ক্ষতিটা সবচেয়ে বেশি। আপনি যদি পাশাপাশি আজকে আরেকটা দেখেন, আজকে কিন্তু কুশিয়ারার পানি এখন বাড়ছে, মৌলভীবাজার এবং রাজনগর, শ্রীমঙ্গল, ওইখানে যে হাওরগুলো আছে ওগুলো কিন্তু এখন ডোবা শুরু হয়ে গেছে। এটা হলো মৌলভীবাজার কিন্তু উল্টো দিকে, এইদিকে সুনামগঞ্জের ঠিক অপোজিটে। তো এই ক্ষয়ক্ষতিটা কিন্তু বেড়ে চলছে। তো ক্ষয়ক্ষতি যে একটা হচ্ছে, আর একটা জিনিস বলি, বাংলাদেশে যে হাঁসের প্রোডাকশন হয়, ডাক ফার্মিং, তার প্রায় 4 ভাগের 1 ভাগ হয় হাওড় অঞ্চলে। তা হাওড়ে এই প্রতিবেদনে আমি যেটা দেখেছি, প্রায় 4000-এর মতো হাঁস মরে গেছে, 3840 হ্যাঁ, এবং মাছ বলেছে 1236 টন, 76 টন। এবং এই অঞ্চলের ফসলগুলো যে তলিয়ে গেছে সেইটার আমি গত 2-3 দিন আগে দেখেছি প্রায় 90% ফসল তলিয়ে গেছে। এটা সংবাদপত্রের খবর। আজকে একটা সংবাদপত্র সুনামগঞ্জের বিশেষ করে, এখন আপনি যে টোটাল হাওর নেন 7টা ডিস্ট্রিক্টের, তখন হয়তো পার্সেন্টেজটা কমে আসবে। সবগুলো হাওড়ে এইভাবে ডুবে নেই, সুনামগঞ্জটা অলমোস্ট 100% এটা ডুবে গেছে। এইটা আর একটা তথ্য আপনাকে দেই, যে কারণে মাছ মরে গেছে বা যে জিনিসটা এই প্রতিবেদনে এটাও আসে, ওই সময় যে পানির নমুনা পরীক্ষা করে যেটা দেখা গেছে যে পানিতে ডিজলভ অক্সিজেন, যেটা সেই অক্সিজেনের পরিমাণ কোনো কোনো জায়গায় শূন্যের কাছাকাছি, 0.1 থেকে 0.8 মিলিগ্রাম পার লিটার বা ppm, যেটা মাছের জন্য কমপক্ষে 4 থেকে 5 ppm দরকার হয়। এবং অ্যামোনিয়া বেড়ে গেছে, অ্যামোনিয়া বেড়ে গেলে অবশ্য ডিজলভ অক্সিজেন এমনি কমে যাওয়ার কথা, যেটা কারণ হিসেবে বলা হচ্ছে যে কাঁচা ধান পানিতে পচে গেছে, গিয়ে অ্যামোনিয়া বেড়ে গিয়ে ডিজলভ অক্সিজেন কমে গেছে। হোয়াট এভার, ওইখানে যে পানি বিষাক্ত হয়ে গেছে, মাছ মরে গেছে, হাঁস মরে গেছে, ধান নষ্ট হয়ে গেছে, এইটা বিষয়ে সন্দেহ নেই। এবং তথ্য উপাত্ত আপনি যেটা বলেছেন যে এটা যারা কনসার্ন অথরিটি, তাদের উচিত হবে যে এই সঠিক তথ্যটা জনগণকে জানিয়ে দাও। এইটাতে কোনো হার জিতের বিষয় নেই যে আমি কম করে বললে আমি জিতে গেলাম। আসলে মানুষ যে সাফার করতেছে এটাকে বড় হিসাবে দেখে ব্যবস্থাপনা কি নিতে হবে সেটা এখন মুখ্য। প্রফেসর আতাউর রহমান, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনারা কোনো কিছু সাজেস্ট করেন যে এই মুহূর্তে তো ক্ষয়ক্ষতিটাকে একটু কমিয়ে আনতে বা মানুষজনকে একটু ইয়ে দিতে, রিলিফ দিতে আসলে কি করা উচিত, সেরকম কোনো কিছু কিছু পদক্ষেপ তো নেওয়া হয়েছে খালেদ, যেটা আমরা জেনেছি যে কৃষি ঋণের যে কিস্তি আদায় সেটা এখন স্থগিত রাখতে বলেছে। তারপরে হাওরের যে লিজ যে বাতিল করে সেটা উন্মুক্ত করে দেয়া হয়েছে, এগুলি আমাদের সুপারিশের মধ্যে ছিল। তারপর PKSF যারা বিভিন্ন সময় ঋণ দিয়ে থাকে তারা সুদমুক্ত ঋণ দিবে, সেটা আমাদের কথা ছিল। আরেকটা ব্যাপার নিয়ে আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছিলাম, সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থা। হ্যাঁ, যদিও আজকে আবারও আলোচনায় এসেছে যে এখন পর্যন্ত আমরা সেরকম ভাবে কোনো অসুস্থ হওয়ার খবর কিংবা মানুষজন যে ভীষণভাবে স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে পড়েছে সেই খবরটা আমরা পাই নাই। কিন্তু সেটা যে হবে না সেটা কিন্তু বলা যায় না, কারণ সুপেয় পানির অভাব তো দেখা দেবেই। তারপরে অন্যান্য খাদ্য যে আছে সেগুলি কতখানি আমরা দূষণমুক্ত রাখতে পারবো সেটা নিয়ে একটা বাতাস ওখানটা দূষিত হয়ে গেছে, সেটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আমাদের নজরে আনা হয়েছে স্থানীয় মানুষদের কাছ থেকে, সেটা হলো বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারটা, যে তাদের পড়াশোনাটা যাতে বাধাগ্রস্ত না হয় সেটা করার জন্য কি করা যেতে পারে। সেই সমস্ত বিষয়গুলি একদম অত্যন্ত মানে দ্রুততার সঙ্গে যদি এই বিষয়গুলি একটু ব্যবস্থা করা যায় সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। আর আরেকটা জিনিস আমার মনে হচ্ছিল যে যেহেতু বাতাস সেখানে দূষিত হয়ে গেছে,
তো মানুষজনকে কি সরাবার কোনো ব্যবস্থা করতে হবে কিনা, আর কর্মসংস্থানের একটা বিষয় রয়েছে। শুধুমাত্র ত্রাণের উপরে মানুষ কতদিন বাঁচতে পারে, মানুষ কিন্তু ক্রমশ সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে, তাই না? তো সেইগুলি কিভাবে মোকাবেলা করা যায় সেটা একটা দেখার ব্যাপার আছে। গবাদি পশু নিয়েও কিন্তু আমরা দেখেছি যে মানুষের উদ্বেগ রয়েছে, কারণ গরু রাখার জায়গা নাই তাদের, তার ফলে একেবারে পানির দরে তারা গরু বিক্রি করে দিচ্ছে এবং সেখান থেকেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আর্থিক, সামাজিক, স্বাস্থ্যগত, পড়াশোনার ব্যাপার অনেক কিছু মিলেই কিন্তু একটা মানে বিরাট বড় বিপর্যয়ের মধ্যে তারা এই মুহূর্তে জরুরি কোনো পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হচ্ছে না এরকম কোনো কিছু আপনি দেখেন? নেওয়া হচ্ছে না, যেটা হলো যে সময়, যেমন 29শে মার্চ থেকে এটা শুরু হলো, আজকে 25শে এপ্রিল, 1 মাস হয়ে গেছে। আমাদের যে কথাটা ছিল যে আমরা যখন সংবাদ সম্মেলন করলাম 12 এপ্রিল, তখন পর্যন্ত কিন্তু সেরকম ভাবে কোনো তৎপরতা আমরা দেখিনি। এখন তৎপরতা অনেকটা বৃদ্ধি করা হয়েছে, যেটা আমি রিয়াজ আহমেদ সাহেবকে বলছিলাম যে এখন যে তৎপরতার কথাগুলি আমরা শুনছি তাদের কাছ থেকে, এটা যদি আরো আগে করা হতো তাহলে ভালো হতো, কিন্তু এই তৎপরতাগুলিও বৃদ্ধি করতে হবে। একটা উদাহরণ যদি এখানে দেই, যে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হচ্ছে, তার মানে একদিন 1 কেজি করে চাল। আমাদের কিন্তু পরিবারের সাইজ হচ্ছে 5 জনের, তাই না? তো 5 জনের কি 1 কেজি চাউলে একদিনে হয়? হয়তো না। তো সেটার একটা উত্তর এসেছে, সেটা হলো যে সেটার একটা কারণ হলো যে 30 কেজির বেশি বহন করা অনেক সময় যারা নিতে এসছে তাদের জন্য কষ্ট হবে। তো সেইখানটা কি করা যেতে পারে? এই যে চাল দেওয়ার যে পরিমাণটা সেটা বাড়ানোর জন্য কি করা যেতে পারে? তারপরে পানি পরিশোধন যে ট্যাবলেট সেগুলি দেওয়ার বিষয় আছে। আমার মনে হয় অনেকগুলি জরুরি বিষয় উঠে এসেছে। জনাব রিয়াজ আহমেদ, আমরা একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। বিরতির পর ফিরে এসে বিশেষ করে সুপেয় পানি, খাদ্য, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং কর্মসংস্থান, এইগুলির ব্যাপারে আপনারা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন এই মুহূর্তে সেগুলি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব রিয়াজ আহমেদ, সুপেয় পানি, খাদ্য, জরুরি চিকিৎসা সেবার যদি কোনো দরকার থাকে বা কর্মসংস্থান, এইগুলির ব্যাপারে আপনারা কি করছেন? এই বিষয়গুলো সম্পর্কে আমরা মানে আগে থেকেই সচেতন। এই প্রবলেম শুরু হওয়ার পর থেকে মাননীয় মন্ত্রী, সচিব, আমি সহ আমরা সবগুলো জেলা মানে ভ্রমণ করেছি এবং জেলার যারা এইসব দায়িত্বে যারা নিয়োজিত তাদের সাথে আমরা পার্সোনালি ব্যক্তিগতভাবে কথা বলেছি। যেমন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নের জন্য একটা মেডিকেল টিম গঠন করা আছে। প্রতিটা জেলায় প্রয়োজনীয় এই ধরনের বন্যা হলে যে রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে সেগুলোর ওষুধ মজুত করা আছে। ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট থেকে আরম্ভ করে এক্সট্রা টিউবওয়েল স্থাপন করার প্রয়োজন হলে টিউবওয়েল স্থাপন করার জন্য প্রয়োজনীয় সব বরাদ্দ সেখানে রাখা হয়েছে। ইভেন কি আমাদের যে মুভেবল যে আছে পানির পিউরিফিকেশন প্ল্যান, সেগুলো আমাদের মজুত করা আছে। তারপরে আপনার এটা গেল স্বাস্থ্য। কর্মসংস্থানের বিষয়ে আমরা বলি, মানুষের কর্মসংস্থানের জন্য আমরা ইতিমধ্যেই এই জেলাগুলো ছাড়াও এই জেলাগুলো সহ বাংলাদেশের সবগুলো জেলায় আমরা এই ইজিপিপি একটা প্রোগ্রাম আছে, মানে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুয়ার পিপল। এটার আওতায় আমরা 850 কোটি টাকা বরাদ্দ প্রদান করেছি, যার মাধ্যমে প্রতিটা জেলায় মানুষরা, যারা দরিদ্র মানুষ, তারা প্রতিদিন 200 টাকা মজুরিতে কাজ করতে পারবে। এই কাজগুলো প্রশাসনের মাধ্যমে হবে, ডেভেলপমেন্ট কাজ করবে প্লাস 200 টাকা মজুরি পাবে। জনাব মোহাম্মদ রিয়াজ আহমেদ, যেহেতু দুর্গত অঞ্চলটা এখন বড় জায়গা জুড়ে বিস্তৃত, 7টি জেলাতে আসলে সুনামগঞ্জে বেশি হলেও, সেই ক্ষেত্রে কি আপনার উপর কোনো পলিটিক্যাল প্রেসার থাকে এরকম যে কোন জায়গায় আপনি আসলে বেশি মনোযোগ দিবেন, কোন জায়গায় কম মনোযোগ দিবেন? না, আমরা অ্যাকচুয়ালি দুর্গত যে এরিয়া সেখান থেকে স্থানীয় প্রশাসন যে রিকুইজিশন দেয়, চাহিদা তার ভিত্তিতে আমরা আসলে বন্টনগুলো করি। এখন অবশ্য এত চ্যালেঞ্জিং না, কারণ স্থানীয় প্রশাসনে তো আসলে খুব বেশি বিরোধী না, এরকম হওয়ার কোনো কারণ নাই। আমি একটু প্রফেসর আতাউর রহমানের কাছে একটু আসি। যে প্রফেসর আতাউর রহমান, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে জরুরি ত্রাণ সাহায্য বা জরুরি দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে কি কার উপরে জোর দেওয়া উচিত? আমি প্রথমেই সুলতানা আপাদেরকে ধন্যবাদ দিব, কারণ একটা কথা আছে যে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। আর জ্ঞানী মানুষরা আসলে এইভাবে চিন্তা করা উচিত। ওনারা যে সমালোচনা বলবো না, জিনিসটা তুলে ধরার চেষ্টা করতেছেন এবং সরকারের জন্য এটা কিন্তু সহায়ক হিসেবে কাজ করতেছে। আপনারা সাংবাদিকরা, পত্রপত্রিকা, খবরে আমরা যেটা দেখছি, এটা আসলে এরা তো আমাদের দেশেরই মানুষ।
তাদের জন্যই সবাই কিন্তু কাজ, সরকারও কাজ করছে, আমরাও কাজ করি। উনি যেটা বললেন যে 3,30,000 পরিবারকে মাসে 30 কেজি করে চাল প্রত্যেক পরিবারকে 500 টাকা করে দেয়, যে এটা সরকার কিন্তু চেষ্টা করছে এই প্রবলেমটাকে কতটা সলভ করা যায়। সুলতান আপা যেগুলো বলছেন, যে রাইটলি বলছেন, এগুলো আমি আজকেও দেখলাম যে এখন যে সমস্যাটা বেড়ে যাচ্ছে, মাছের যা মরক হওয়ার এটা কিন্তু হয়ে গেছে, হাঁস মরে গেছে, এখন কিন্তু ডিজলভ অক্সিজেন পানিতে বেড়ে যাচ্ছে, পানির কোয়ালিটি একটু ভালো হচ্ছে, কিন্তু দূষণটা পুরোপুরি যায় নাই, যার ফলে ওই এলাকার মানুষ বলছে যে আমরা গোসল করতে পারতেছি না, খাবার পানির সংকটটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবং কিছু মানুষ দেখলাম যে হাওড় অঞ্চলের মানুষ কিন্তু ওই চৈত্র বৈশাখ মাসেই তাদের মুখে হাসি ফুটে, চৈত্র মাস পর্যন্ত ধার দেনায় থাকে, ধানটা যখন ঘরে উঠে এবার কিন্তু তারা নিঃস্ব হয়ে গেছে। এবং তারা মানুষরা দেখলাম শহরে চলে যাচ্ছে, অনেক মানুষ, যে আমাদের বাড়িঘর ডুবে গেছে বা হাওড়ে ফসল নাই, শহরে কাজের সন্ধানে। তো এই জিনিসগুলোকে সমালোচনা হিসেবে না ধরে এই তথ্যগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করে করণীয় কি, তাহলে রিয়া সাহেবদের জন্য, সরকারের জন্য বা প্রশাসনের জন্য এটা সুবিধা। এটা খুব বেশি, এটা যে দেশের প্রবলেম, যখন বড় বন্যা হয়, আপনাকে বলে 88 সালে বা 98 সালে যে বন্যা, দেশের প্রায় 70% মতো জায়গা 98 সালের বন্যায় ডুবেছিল কয়েক সপ্তাহ, 64%, হ্যাঁ, তো প্রায় 67%। সেই তুলনায় কিন্তু এইটাকে অত বড়, এখন দেশের অনেক উন্নয়নও হয়েছে, এটা যে মোকাবেলা করা খুব বেশি ইয়ে না, কিন্তু জিনিসগুলো যেন ডিলে না হয়, আমরা যেন আরো এক সপ্তাহ পরে গিয়ে চিন্তা না করি আমাদের করণীয়। সুলতান আপার কাছে আসার আগে জনাব রিয়াজ আহমেদ কি এই প্রসঙ্গে কিছু বলবেন? প্রফেসর এটা আমি বলতে যাচ্ছি যে আমাদের মানে সরকারের সম্পদের কোনো অভাব নাই, এক, সরকারের সদিচ্ছারও কোনো অভাব নাই। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের যথেষ্ট সদিচ্ছা রয়েছে, এবং যেহেতু এটা মানে দিন দিন এটা বাড়ছে, আমরা হয়তো অনেকে বলতে পারেন যে 3.5 লক্ষ হতে হবে কিনা, এত কম টাকা হবে কিনা, আমরা তো তাৎক্ষণিকভাবে এটা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা প্রয়োজনে এটাকে আরো বাড়াবো, এটার আওতা বাড়াবো, এবং আগামী ফসল না আসা পর্যন্ত সেটাকে অব্যাহত রাখবো। কৃষি মন্ত্রণালয় কৃষি পুনর্বাসন কার্যক্রম অলরেডি হাতে নিয়েছে, মৎস্য মন্ত্রণালয় মৎস্যজীবীদের পুনর্বাসনের জন্য অলরেডি কার্যক্রম হাতে গ্রহণ করেছে। ওকে, গভর্নমেন্টের সবগুলো এজেন্সি এখানে তৎপর রয়েছে। প্রফেসর আতর রহমান 30 সেকেন্ড একটু বলবেন কি, যে নদী আর পানি ব্যবস্থাপনায় এই মুহূর্তে কোনো জরুরি কোনো কিছু আমাদের নেওয়া উচিত কিনা? সেটা যদি বলি, পানি যে উজান থেকে আসছে, এই প্রভাবটাকে আপনি আর ঠেকাতে পারবেন না। যে হাওরগুলো তলিয়ে গেছে ওগুলো তার করণীয় কিছু নাই এই মুহূর্তে। যেগুলো এখনো তলিয়ে যায় নাই সেইগুলোকে ইমিডিয়েটলি, এই কোন বাঁধটা, অনেক বাঁধ কিন্তু কিছু বাঁধ তলে গেছে, কিছু, সবগুলো যে তলিয়ে গেছে তা না, বেশিরভাগ বাঁধ আমি যেটা দেখেছি ভেঙে গেছে, ভেঙে হাওরটা প্লাবিত হয়ে গেছে। এই জিনিসটা যেন না হয়, যেটা এই শনির হাওরের মানুষরা 23 দিন ধরে চেষ্টা করেছে, এইটা পানি উন্নয়ন বোর্ড এবং সরকারি প্রশাসন দরকার হয় জরুরি সহায়তা নিয়ে, স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে এই হাওরগুলো যেগুলো এখনো ডুবে জানে, আজকেও মৌলভীবাজারে কিছু হাওরে পানি ঢুকছে, এই জিনিসটা করণীয় আছে পানি ব্যবস্থাপনার দিক। আপা আমরা একদম শেষ দিকে, আমি খুব সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হলো যে, হ্যাঁ, রিয়াজ সাহেব যে কথাগুলি বলেছেন খুবই সত্য কথা, কিন্তু একটু আগে রিয়াজ সাহেব আর আমি একটা চ্যানেলে ছিলাম একই সঙ্গে, সেখানে কিন্তু দুর্গত অঞ্চল থেকে লোকেরা ফোন করে বলছে যে আমরা তো ত্রাণ পাচ্ছি না, আমরা কোনো মানুষকে দেখছি না। তো সেটা কেন হচ্ছে? যদি সবাই যাবেই সেখানে, যদি সরকার সারাক্ষণ সেখানে নজরদারি করছে, তাহলে যারা বাইরে থেকে যাচ্ছেন তারা কিভাবে বাইরে থেকে যাচ্ছেন? হয়তো 1-2 রিয়াজ সাহেব, কিন্তু তারা তো থাকছেন বাইরে, সেটা দেখা, নজরদারিটা ঠিক মতন হচ্ছে কিনা, এই সম্পদ অনেক সরকারের রয়েছে কিন্তু সেটা পৌঁছাচ্ছে কিনা সেটা আমাদের দেখার বিষয় রয়েছে। আর যদি ব্যবস্থাপনার প্রশ্নে আসি, সেই ব্যবস্থাপনাটা কতখানি দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, সেটা নিয়ে আমাদের প্রশ্ন কিন্তু তুলতেই হয়, যেহেতু আমরা সারাক্ষণ মানুষের কাছ থেকে শুনছি যে কেউ যাচ্ছে না। এখানে একটা প্রশ্ন এসেছে যে এনজিও আর সিভিল সোসাইটিও বা কেন যাচ্ছে না। সেখানে কিন্তু আমার মনে আছে যে যখন বিগত সময়গুলিতে ঝড় ঝাপটা হয়েছে, সেই সময় কিন্তু এনজিওগুলিকে বারবারই বলা হয়েছে যে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর বিশেষ অনুমোদন ছাড়া কিন্তু সেখানে করা যাবে না, এবং আমরা অনেক দেন দরবার করে তখন সেটা যাতে করে তাড়াতাড়ি করে অনুমোদনটা পাওয়া যায় সেটার একটা ব্যবস্থা করেছিলাম। কাজে ওখানেও কিন্তু অনেক বাধা নিষেধ সৃষ্টি করা হয়েছে, সেগুলি এখনো পাওয়া যাবে, হ্যাঁ, একদিনে দিনেই পাবে, এখন একদিনে করে, হ্যাঁ, করে দেওয়ার ব্যাপার হয়েছে। এবং যে কথাটা আমি এখানটা বলতে চাই যে আগে আমি যেটা দেখেছি, এটা আমি একটু আবেগ প্রবণ হয়েই বলি, যে আমার মায়ের কর্মজীবনেও আমি দেখেছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে প্রত্যেকে চলে গেছে সেই জায়গায়, এবং যে কাজ করেছে সেই পরিবেশটা আমরা হারিয়ে ফেললাম। কেন? একটা কথা বারবারই অন্যভাবেও চলে আসে, রিয়াজ সাহেবের কণ্ঠ থেকেও চলে আসে যে সরকারের যথেষ্ট সম্পদ রয়েছে, তার মানে সরকারই সবকিছু করবে, আর কেউ কিছু
না করারও না, দরকার না, নেই। যদি কেউ কথাবার্তা এটা বাধা তুলে- দেওয়া না। না, সে কেউ যদি আসতে পারে, কথাবার্তা তুলে আগে তাহলে আসতে সেটা পারে। সমালোচনা হিসাবে দেখা হয়, বিরোধিতা হিসাবে দেখা হয়। এইটা বাদ দিয়ে আসলে সবাইকে ডেকে নিয়ে, বিশেষ করে স্থানীয় মানুষেরাও কিন্তু খুব অভিযোগ করেছে যে ওদের কাউকে কোনো কমিটির মধ্যে নেওয়া হয় না, তাদের কাছ থেকে কোনো তথ্য নেওয়া হয় না, সরি। এবং যেটা আমার খুব মনে হয় জরুরি একটা ব্যাপার, যে তথ্যের যে ঘাটতি আছে সেটা অবশ্যই একটা জায়গায় নিয়ে আসা, যাতে করে মানুষ সত্যিকার অর্থে বুঝতে পারে বাস্তব অবস্থাটা কি। আপনি কি তথ্যের ঘাটতি যেন না থাকে, এই জন্য তো আমরা এখানে আসছি। অ্যাডভোকেট সুলতানা কামাল, জনাব রিয়াজ আহমেদ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়।